স্বাগত জানাচ্ছি সবাইকে আজকে আমার নতুন একটি ভিডিওতে। সম্প্রতি আইআরসিসি কিছু রুলস অ্যান্ড রেগুলেশনসে খুব চেঞ্জেস আসছে, সেটা নিয়ে আজকে আলোচনা করতে আপনাদের সামনে এলাম। যারা নিউ কামার হিসেবে কানাডা আসতে চাচ্ছেন, এখনও আসেননি, তাদের জন্য এই চেঞ্জেসগুলো নিয়ে একটু জানা প্রয়োজন, তাই ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি। এই চেঞ্জেসগুলা জানার পর আপনারা একটু ভেবে চিন্তে সিদ্ধান্ত নেবেন। আমি খুব বেশি সময় নিব না আলোচনার জন্য। হ্যাঁ, তো সরাসরি আমি চেঞ্জেসগুলোতে চলে যাই। ফার্স্ট ওয়ান হচ্ছে কানাডায় যারা লো ওয়েজ লেবার আছেন, সাধারণত আমরা বাংলাদেশে বিভিন্ন প্রোগ্রামের আন্ডার অ্যাপ্লাই করার সময় যেটা দেখি যে এ ক্যাটাগরি, বি ক্যাটাগরি, সি, ডি। সো এখানে সি এবং ডি ক্যাটাগরি তারা মোটামুটি রিমুভ করে ফেলতে চাচ্ছে, নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে যে এখানে সি এবং ডি ক্যাটাগরিতে ফরেন ওয়ার্কার আনার জন্য যে একটা লিমিটেশন ছিল, আগে ছিল 20%। যেমন ধরেন যে আমার একটা রেস্টুরেন্ট, আমি এখানে লোক পাচ্ছি না, আমি বাইরে থেকে আনবো, তো এখানে ক্যাপাবিলিটি হচ্ছে 10 জন লোক কাজ করতে পারবে। সেই ক্ষেত্রে 10 জনের 20% কত? 2 জন। তো আমি 2 জন ফরেনার আনতে পারতাম, বাট এখন সেটা অর্ধেকে নিয়ে আসা হয়েছে 10%। এরপরে আমি যে জিনিসটাতে যাচ্ছি সেটা হচ্ছে যে পিআরএ আপনার বিভিন্ন যে প্রোগ্রাম আছে, যারা ইমিগ্রেন্ট হয়ে কানাডায় আসেন, এক্সপ্রেস এন্ট্রি, এসআইএমপি, তো এগুলাতে রিকোয়ারমেন্ট খুব হাই করে দেওয়া হয়েছে। এবং হচ্ছে বছরের প্রায় মাঝামাঝির দিকে বিভিন্ন পিএনপি ড্র হতো, এসআইএনপি ড্র হতো, সেখানে বেশ কিছু ইনভিটেশন আসতো। বাট ফ্যাক্ট ইজ এখন খুব কম হচ্ছে, হয়তোবা একটা ড্র হয়েছে, তার মধ্যে হয়তোবা দেখা গেছে 4 জন কি 5 জন, এর বেশি আর ড্র হচ্ছে না। আর তেমন কোনো এখান থেকে রেসপন্সও আসতেছে না। সো ইমিগ্রেন্ট হয়ে যারা আসতে যাচ্ছেন সেখানেও একটা লিমিটেশন চলে এসেছে। এরপরে হচ্ছে ভিজিটর ভিসাতে এসে এখানে যে আগে ওয়ার্ক পারমিটে চেঞ্জ করা যেত, সেটা এখন আর সম্ভব হচ্ছে না। আগে একদম শুরুর দিকে দেখা গেছে যে করোনার আগের কথা বলতে গেলে তখন কানাডার বাইরে যেতে হতো। আপনি এখানে ওয়ার্ক পারমিটে ট্রান্সফার করতে চাচ্ছেন, আপনার স্ট্যাটাস চেঞ্জ করাতে যাচ্ছেন, ভালো কথা, এমপ্লয়ার আপনাকে হায়ার করতে যাচ্ছে, ফাইন। দেশে থেকে বের হয়ে তারপর অ্যাপ্লাই করে ঢোকার সময় আবার কানাডাতে এই ওয়ার্ক পারমিটটা নিয়ে তারপর আসা যেত। এখন করোনার সময় দেখা গেছে যে অনেক জিনিসগুলো টাফ হয়ে যাচ্ছিল, যার কারণে একটা সুবিধা বের করেছিল কি, দেশের ভিতরে থেকে অনলাইনে অ্যাপ্লাই করলে হবে আইআরসিসি পোর্টালে। বাট এখন আবার এইটা চেঞ্জ করে আগের নিয়মে চলে গেছে যে কানাডার ভিতরে থেকে আপনি ওয়ার্ক পারমিটে চেঞ্জ করতে পারবেন না স্ট্যাটাস, ভিজিটর টু ওয়ার্ক পারমিট আর সম্ভব হচ্ছে না, কানাডার বাইরে বের হতে হবে। এরপরে যে জিনিসটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে ইন্টারন্যাশনাল স্টুডেন্টসদের জন্য, যেটা খুবই খুবই ক্রুশাল একটা পয়েন্ট। হ্যাঁ, এখানে প্রথম বছরেই তারা দেখা গেছে, প্রথম বছর বলতে আমি এই 25 সাল ধরা যায়, এই নেক্সট 25 সালে 35% তারা স্টুডেন্ট কম আনবে কানাডা। আর তার পরের বছরে আরো 10% কমাবে, তো অ্যারাউন্ড দেখা গেছে 45% এখনকার রেশিওর সাথে যদি কম্পেয়ার করি তাহলে। তবে সেই ক্ষেত্রেও এখন কথা হচ্ছে কিভাবে কমাবে, একটা স্টেপ বাই স্টেপ, এভাবে বললেই তো হয় না। তো স্টেপ বাই স্টেপগুলো কি, সাপোজ একটা জিনিস তারা অ্যাড করে দিয়েছিলেন যে PAL, প্রভিন্সিয়াল অ্যাটাস্টেশন লেটার। সো এটা অ্যাড করার মাধ্যমে এক দেখা গেছে বেশ কিছু হ্রাস পায় ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ্যাপ্লিকেন্টসদের মধ্যে, কারণ তারা পাচ্ছেই না পিএল লেটারটা। আচ্ছা, সেকেন্ড ওয়ান হচ্ছে আগে যেমন DLI, ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট থেকে পড়াশোনা করলেই পড়াশোনা শেষে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পাওয়া যেত, এখন সেটা সম্ভব না। আপনি পড়াশোনা করতে সামহাও স্টুডেন্ট ভিসা পেয়ে গেছেন, চলে আসবেন না, ওখানে দেখা গেছে পড়াশোনা শেষে আপনি যে ওয়ার্ক পারমিটে যাবেন, এটা আর হচ্ছে না। নাম্বার টু, আগে স্পাউস ভিসাতে সবাইকে অ্যালাউ করতো যে আমি যে কোনো কলেজে, যে কোনো প্রোগ্রামে, যে কোনো ইউনিভার্সিটিতে আসলাম, আমার সাথে স্পাউসকেও আনবো, এটা এখন আর পসিবল হচ্ছে না। নাম্বার টু। নাম্বার থ্রি হচ্ছে স্টুডেন্টদের জন্য আরেকটা সমস্যা, সেটা হচ্ছে যদি মাস্টার্স কিংবা পিএইচডি প্রোগ্রামে মিনিমাম 16 মাস, 16 মান্থসের কোনো প্রোগ্রাম হয়, তাহলে মাত্র সেই ক্ষেত্রে ওয়ার্ক পারমিটটা দিবে। আর ক্ষেত্র বিশেষে স্পাউসদেরকেও ভিসা দিয়ে আনার ব্যবস্থা রয়েছে। আচ্ছা, এরপরে হচ্ছে এখানে আরেকটা সমস্যা হয়ে যাচ্ছে,
পড়াশোনা শেষে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা পেতে এখন আবার নতুন রিকোয়ারমেন্ট অ্যাড হয়েছে, সেটা হচ্ছে যে আইএলটিএস দিতে হবে। আগে এটা ছিল না, এটা অ্যাকচুয়ালি কখনোই ছিল না, এটা একেবারেই নতুন। এরপরে আরেকটা জিনিস হচ্ছে যে ওয়ার্ক পারমিট পাওয়া যায় পড়াশোনা শেষে 3 বছরের জন্য। সো আমি যদি একটা অন অ্যান অ্যাভারেজ ক্যালকুলেশন করি যে 2 বছরের পিজি ডিপ্লোমা, এরপর 3 বছরের ওয়ার্ক পারমিট, 5 বছরের জন্য একটা মানুষ এখানে সেফ। এর মধ্যে হয়তো বা কোনো একটা পিআর প্রোগ্রামের আন্ডারে সে এখানে পিআর পেয়ে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পেতেন। এখন এখানে একটু ঝামেলা তৈরি হচ্ছে যে পিআর প্রোগ্রামটাতে যাওয়ার জন্য অনেক সময় লেন্থটা অনেক বেশি, সময়টা বেশি। পিআর আজকে বললো তার কালকে পাওয়া যাচ্ছে না, তো সেই ক্ষেত্রে পোস্ট গ্রাজুয়েশন ওয়ার্ক পারমিটটা আগে রিনিউ করা যেত, এখন এটা টোটালি অফ। একবারই পাবেন, এরপর আর কোনো রিনিউ হবে না। এর মধ্যে হয় আপনি পিআর প্রোগ্রামে আন্ডার চলে গিয়ে একটা পিআর হাতে পেয়ে এখানে স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন, আদারওয়াইজ আর হচ্ছে না, দেশে ব্যাক করতে হবে। আচ্ছা, এরপরে দেখা যাচ্ছে যে এই বিভিন্ন পিয়ার প্রোগ্রামের রিকোয়ারমেন্টগুলো খুব হাই করে ফেলছে। বিভিন্ন প্রভিন্সে যেমন আলাদা আলাদা কিছু পিয়ার প্রোগ্রাম থাকতো যেটা কিনা একটু তুলনামূলক সহজ হতো। এই অন্টারিও থেকে মানুষ দেখা গেছে যে অ্যালবার্টা, কিংবা দেখা গেছে যে নোভা স্কোশিয়া, কিংবা প্রিন্স এডওয়ার্ড আইল্যান্ড, কিংবা দেখা গেছে যে নিউ ফাউন্ডল্যান্ড ল্যাবরেটরে চলে যেতেন, ওখানে শিফট হতেন। বাট এখন এটা পসিবল হচ্ছে না, কারণ ওখানের পিয়ার প্রোগ্রামগুলো বন্ধ করে ফেলেছে। তো বন্ধ করাতে এখন দেখা যাচ্ছে যে আসলে সবাই খুব একটু প্রবলেম ফেস করতেছে যে অ্যাকচুয়ালি ইন ফিউচার কি হবে। কারণ পিআরটাই তো অ্যাকচুয়ালি ড্রিম। এর মধ্যে অনেক স্টুডেন্ট আছে, অনেক বলতে আমি বোঝাচ্ছি যে অ্যারাউন্ড 70,000 স্টুডেন্টস অলরেডি তারা প্রোটেস্টে নেমে গেছে যে আসলে আমরা যে লাইফের এত বড় একটা সময় এখানে ইনভেস্ট করলাম, এত লম্বা একটা সময়, তারপরে হচ্ছে এর পাশাপাশি অবশ্যই একটা কষ্ট তো আছে। একটা হচ্ছে বাংলাদেশ থেকে খরচ করে আসা, আরেকটা হচ্ছে এখানে ইনকাম করে। তো ইনকামের মধ্যেও কিন্তু অনেক কষ্ট হয়ে যাচ্ছে, কারণ কিছুদিন আগেও কিন্তু ফুল টাইম ওয়ার্ক পারমিটের একটা অপশন ছিল স্টুডেন্টের, এখন সেটা আবার পার্ট টাইমে নিয়ে এসেছে। 20 ঘন্টা এখন আছে। পার্লামেন্টে এটা কথা চলতেছে যে হয়তোবা 24 ঘন্টাতে উইকলি সেটা নেওয়া হতে পারে। বাট যেহেতু এখনো কোনো ফাইনাল ডিসিশন আসেনি, সেই জন্য এখানে আর কিছু বলতে চাচ্ছি না। তো এই পার্ট টাইম করেও খুব কষ্ট টাকাগুলো উপার্জন করে মানুষ। তো আসলে এখানে আর কোনো ওরকম ফিউচার আপাতত হচ্ছে না। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নিউ কামারদের জন্য যতটুকু আমার ইনফরমেশন আমার পক্ষে দেওয়ার, আপডেটসগুলো দেওয়ার আমি দিলাম। এখন ডিসিশন আপনাদের যে এই মুহূর্তে কি কানাডায় আসবেন কিনা। যারা চাচ্ছেন যে অন্য কোনো দেশে মুভ করতে, কিংবা দেখা গেছে যে কানাডা আপাতত থাক আমাদের ড্রিম কান্ট্রি হিসেবে, আমরা অন্য কোনো দেশে ট্রাই করি, অ্যাজ ইউ উইশ, কোনো সমস্যা নেই। আমার মতো ওটাই বেটার, কারণ ইউরোপের অনেক ছোট ছোট দেশ আছে যেগুলা খুবই ভালো অপরচুনিটি দেয়, যেখানে হাই ট্যাক্সের কোনো প্রবলেম নেই, জব ক্রাইসিস নেই বলতে গেলে, সেটাও আপনারা মাথায় রাখতে পারেন। আর যদি কানাডা অ্যাকচুয়ালি আপনার ড্রিমই হয়ে থাকে যে গেলে কানাডাতে যাব, তাহলে সেক্ষেত্রে আমি বলবো যে কয়েকটা বছর আপনার একটু ওয়েট করেন। কারণ আপাতত এই জিনিসগুলো স্ট্রিক্ট করা হয়েছে, এর মানে এই না যে ভবিষ্যতেও এমনই থাকবে। কারণ ইউএস, কানাডা এসব দেশে লোক লাগবেই। তারা নিজেরা সম্পূর্ণ এককভাবে চলতে পারে না, তারা বরাবরই ইমিগ্রেন্টদের স্বাগত জানায় কানাডা। তো হয়তোবা আগামী 4 বছর বা 5 বছর হয়তোবা একটু প্রবলেম হবে, এরপর আবার স্থিতিশীল করলে আপনারা ট্রাই করতে পারেন। বাট এই মুহূর্তে আমি মনে করবো না যে কানাডা একটা আইডল প্লেস আপনার ব্রাইট ফিউচারের জন্য। ধন্যবাদ সবাই। আশা করি ভিডিওর এই পর্যন্ত আমি আমার মেসেজটা ক্লিয়ার করতে পেরেছি। চিন্তা ভাবনা করে আপনারাই ডিসিশন নেবেন আপনাদের জীবন। শুভ কামনা রইল। আজকে এখানে বিদায় নিচ্ছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে অন্য কোনো একটি ভিডিওতে, নতুন কোনো একটা টপিক নিয়ে আলোচনা করব। থ্যাংক ইউ।